প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম আরও একটি ওয়েস্টার্ন গল্প, নাম হাঙ্গামা। এখন শুরু করছি সপ্তম অংশ। রোসো বাচ্চা, অত উত্তেজিত হয়েও না। হাত তুলে কালকে আশ্বস্ত করলো বুড়ো ফার শিকারী। আগে শরবত বা কিছু একটা খেয়ে নেই, রোদে সেদ্ধ হয়ে গেছি। কই তিয়ানা, দিলে না যে? এই ফাঁকে ভেবে দেখি কোনোভাবে তোমার জায়গাটা রেখে দেওয়ার পথ বের করা যায় কিনা। রেখে দেওয়া মানে? ওটা তো আমারই। বিস্মিত হলো কাল, বুড়োর কথাবার্তা বুঝতে পারছে না। হ্যাঁ, তোমার, কিন্তু ফিলবি বোধ হয় চেয়া নিতে গিয়ে আগেই ক্লেম করে ফেলেছে। ফুটো বেলুনের মতো চুপসে গেল কাল, হতবুদ্ধি হয়ে গেছে। লা জওয়ার, লা জবাব, কোনো কথা সরছে না মুখে। বেকুবের মতো তাকিয়ে আছে ডেভি সানাগানের দিকে। বুঝলে বাসা, গায়ের জোরে সবসময় লড়াই করা যায় না, সহানুভূতির সুরে বলল সানাগান। বুদ্ধি আর কৌশল খাটালে বহু আয়াস বাঁচানো যায়। সত্যি কি আমার জমির ক্লেম করে ফেলেছে ফিলবি? ধীরে ধীরে জানতে চাইল কাল। চমকের ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারেনি। তুমি বরং টাকা দিয়ে ওর সঙ্গে রফা করে ফেলো। টাকা দেব কেন? এর চেয়ে সহজ পথ নেই। পায়ের উপর পা তুলে দিল ডেভি সানাগান। ফিলবি নাকি এ অঞ্চলের সমস্ত জমি সরকারের কাছ থেকে কিনে নিয়েছে। কথাটা বুক ফুলিয়ে বলে বেড়ায় সে। আমি অবশ্য বিশ্বাস করিনি, কিন্তু রানচিং, চাষাবাদ আর বসতি করতে শত শত একর জমি মানুষের কাছে বিক্রি করছে। ওয়াইওমিং সিটিতে দোকানপাট বা বাড়ি তৈরির জন্যও জমি বিক্রি করছে ও। লোকের মুখে শুনেছি শুধু অ্যাকাউন্টই নয়, সারা দেশ জুড়ে জায়গা জমি বিক্রি করবার জন্য বহু এজেন্ট আছে ফিলবির। কেবিনের দিকে ফিরে মেয়ের উদ্দেশ্যে হাঁক ছাড়ল বুড়ো। কিরে তিয়ানা, লেবুর শরবতের কত দেরি? তোমাকে তো আগেই বলেছি লেবু নেই ঘরে, চেঁচিয়ে ভিতর থেকে জবাব দিল মেয়েটি। ঝর্নার পানি আনলাম মাত্র, শরবত তৈরি করছি। চিনি গুলানো পানি? সামান্য লেবুর অভাবে জিভে কি যে বিশ্রী লাগে। তিয়ানা, তুই বরং এক চুমুক হুইস্কি দে আমাকে। মিস্টার শেকেটকে শরবত দিবি? এই গরমে হুইস্কি? না বাবা, রাতে খেও। দিন দিন তোর মাতব্বরি সীমা ছাড়িয়ে যাচ্ছে, আর সহ্য হচ্ছে না। কবে যে ঘর ছাড়া হয়ে যায়। কপট অভিযোগের সুরে বলল বুড়ো। পরক্ষণে কালের দিকে চেয়ে প্রাণ খুলে হাসল, ঝকঝকে সাদা দাঁত বেরিয়ে পড়ল। নিচু গলায় বলল, দুনিয়ায় ওই একটি জিনিস আমার একান্ত আপন। ওর জন্যেই এত বিপদ সত্ত্বেও পড়ে আছি এখানে, নইলে কবে নিরুদ্দেশ হয়ে যেতাম। তারপর মেয়ের উদ্দেশ্যে হাঁক ছাড়ল। খবরদারি একটু বেশি হয়ে যাচ্ছে না বেটি? আর যাই করিস তুই আমাকে বদলাতে আসিস না। কাঠের তৈরি ট্রে, 4টা মগে পানীয় শরবত নিয়ে হাজির হলো তিয়ানা। পাথরের টেবিলের উপর নামিয়ে রাখবার সময় বুড়ো শিকারির দিকে ভৎসনার দৃষ্টি হানল। তোমাকে আমি বদলাতে চাই না বাবা, সেফ বাঁচিয়ে রাখবার চেষ্টা করছি। রাজ্যের সব বদভ্যাস রপ্ত করেছ, ইচ্ছে মতো চলতে যদি দিতাম এতদিনে কবরের বাসিন্দা হয়ে যেতে। তোমাকে গুলি ছুঁড়েছিল ওরা, বলেছ না? মেয়ে চলে যাওয়ার পর পানিতে চুমুক দিয়ে জানতে চাইল ফার শিকারী। দলে ম্যাড জাইলস ছিল? ছিল। প্রথমবার আমার চাঁদিতে গুলি বিধিয়েছিল, কিন্তু পরের বার পুরোপুরি ব্যর্থ হয়েছে। চক্ষু চরক গাছ হয়ে গেছে বুড়োর। স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলো কার্লের দিকে। ধীরে ধীরে চাহনিতে সমীহ ফুটল। তারপর কেশে গলা পরিষ্কার করে নিল সে। খুলে বলো তো ঘটনাটা। বুড়োর মধ্যে অতি উৎসাহ লক্ষ্য করছে কাল। ম্যাড জাইলস ও ফিলবিদের আগমনের ঘটনা দুটো খুলে বলল। জাইলসের মতো বন্দুকবাজকে যে নিকেশ করতে পারে ধরে নিতে হয় পিস্তলে খুবই চালু সে। সিরিয়াস দেখালো সানাগানকে। এবার বোধ হয় তোমার বিপদ আরও বেড়ে গেল। ফিলবি জেনে যাবে এক সময়
এবং সর্বশক্তি দিয়ে তোমাকে সাহায্য করবে। তোমার কারণে দুজন লোক হারিয়েছে সে। ব্যাপারটা মোটেও বরদাস্ত করবে না। সবচেয়ে বড় কথা, ফিলবির মতো মানুষ পাল্টা কামড় খেতে পছন্দ করে না, কারণ তাতে অন্যরাও সাহসী হয়ে ওঠে। মনে করে একজন যখন পেরেছে তখন অন্যরাও পারবে না কেন? বরং সম্মিলিত চেষ্টায় শক্তিশালী প্রতিপক্ষকে হটিয়ে দেয়া সম্ভব। ভয়, আতঙ্ক বা সাহস, এগুলো খুব দ্রুত ছড়িয়ে পড়ে। আসুক, এখন থেকে তৈরি থাকবো আমি। প্রত্যয়ী শোনালো কার্লের কণ্ঠ। তাছাড়া আমার রাঞ্চের কাছাকাছি আরও এক লোক বসতি করেছে। দুজন হওয়ায় শক্তি বেড়েছে আমাদের। ফিলবি চাইলেও অত সহজে পরাস্ত করতে পারবে না। তোমার সামর্থ্যকে খাটো করে দেখছে না শেখেন, মৃদুস্বরে মনে করিয়ে দিল বুড়ো। কিন্তু তোমার বোধহয় জানা নেই, কয়েক ডজন ভাড়াটে লোক খাটায় ফিলবি, এবং এদের অনেকের সন্ডা হিসাবে বদনাম আছে। কেউ কেউ সত্যিই খুব বেপরোয়া ও দাঙ্গাবাজ। প্রায় প্রতিদিন শহরে হাঙ্গামা বাঁধিয়ে বসে। সে ভয়ে মুখ বুজে আছে শহরের লোকজন। প্রতিবাদ করবার সাহস কারো নেই। ধন্যবাদ মিস্টার সানাগান। ফিলবির ব্যাপারে আর কিছু জানো তুমি? বেশি না। বছর দুয়েক হলো এলাকায় এসেছে। প্রথমে কিছু কাগজপত্র দেখিয়েছ, কিন্তু ইদানিং তাও দেখায় না। যেই ওর জমির মালিকানা নিয়ে প্রশ্ন তুলেছে, পরে কোনো না কোনো দুর্ঘটনায় পড়েছে। এসব ঘটনার নেপথ্যে ফিলবির হাত আছে বলে সন্দেহ করে সবাই, কিন্তু প্রমাণ হয়নি। প্রমাণ করবে কে? আইন বলতে কিছু নেই এখানে। শত মাইলের মধ্যে একমাত্র ল অফিসার ওয়াইওমিং এর টাউন মার্শাল, কিন্তু তাকে ফিলবির কেনা গোলাম বলাই যুক্তিসঙ্গত। ফিলবি যা বলে তাই শোনে। পরিস্থিতি দেখছি সত্যি খারাপ। তোমরা এখানে টিকে আছো কিভাবে? লোকজন সব মুখ বুজে সহ্য করছে। এমনিতে পুরোদস্তুর ব্যবসায়ী সে, জমি কেনা বেচা নিয়ে ব্যস্ত থাকে। অন্যের ব্যাপারে কখনো নাক গলায় না, কিংবা শহরে ঝামেলাও করেনি কখনো। কেউ তাকে মাতাল হওয়া দূরে থাক, এক সন্ধ্যায় 2 পেগের বেশি গিলতেও দেখেনি। কথাবার্তায়ও কেতা দুরস্ত। ঝামেলা করে শুধু ওর লোকজন। 2 নেস্টারকে উচ্ছেদের অভিযোগ আছে ফিলবির বিরুদ্ধে, কিন্তু কেউ কিছু প্রমাণ করতে পারেনি। আগের দিন নিজস্ব লোকসহ তাদের সঙ্গে দেখা করেছিল ফিলবি। পরদিন দেখা গেল উধাও হয়ে গেছে 2 নেস্টর। কাউকে কিছু না জানিয়ে এলাকা ছেড়ে চলে গেছে, এবং যাওয়ার আগে সব জমি বিক্রি করেছে ফিলবির কাছে। বিক্রির রসিদ দেখিয়েছেও, নির্ভেজাল। অস্ত্রের ভয় দেখিয়ে এদের তাড়িয়ে থাকতে পারে, তবে উভয় ক্ষেত্রে ন্যায্য দাম দিয়েছে নেস্টরদের, যদি না রসিদে লেখা টাকার অঙ্ক ভুয়া হয়ে থাকে। আমাকে কিন্তু জমি বিক্রির প্রস্তাব দেয়নি, জানালো কাল। বরং শূন্য হাতে খেদিয়ে দিতে চাইছিল। বোধহয় মনে করেছিল অত দূরে খুনোখুনি করলেও অসুবিধা নেই, লোক জানাজানি হবে না। হতে পারে, তবে প্রস্তাব আমিও পেয়েছি। তুমি? হ্যাঁ, মৃদু হাসলো বুড়ো। একটা নয়, দুটো। থেমে পকেট থেকে তামাক ও কাগজ বের করে সিগারেট রোল করলো সে। কালকে অফার করলো। অভ্যাস নেই বলে নিষেধ করলো কাল। আমার জমি কিনতে চায় ফিলবি। খেই ধরল সানাগান। আসলে এর চেয়েও ভালো জমি ওর নিজেরই আছে। সম্ভবত চড়া দামে অন্য কারো কাছে বেচতে পারবে ভেবে এটা চাইছে। পুরো ব্যবসায়িক ধান্দা। প্রস্তাবটা শুনে তুমি কি বললে? মানা করে দিয়েছি। 2 যুগ হলো আছে এখানে, স্পষ্ট মনে আছে। 100 মাইলের মধ্যে কোনো সাদা মানুষ ছিল না। হিংস্র ইন্ডিয়ানদের হামলার ভয় থাকলেও জায়গাটা পছন্দ হয়ে গিয়েছিল, তাই একটা কেবিন বানালাম। প্রথমে অবশ্য সেফ অস্থায়ী আস্তানা আস্তানা হিসেবে ব্যবহার করতাম। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়লে এখানে এসে কয়েক সপ্তাহ কাটিয়ে দিতাম। ঝরঝরে শরীরে আবার বেরিয়ে পড়তাম। মজার ব্যাপার হচ্ছে, কিছুদিন পর এটার খবর অন্যরাও জেনে গেল, বিশেষ করে ইন্ডিয়ানরা। কেউ বিপদে পড়লে বা নিভৃতে সময় কাটাতে চাইলে এখানে চলে আসতো। প্রতিবারই কিছু খাবার রেখে যেতাম আমি, এবং ফিরে এসে দেখতাম ঠিক ওগুলো না হলেও অন্য ধরনের খাবার রেখে গেছে কেউ। তার মানে
প্রয়োজনে যেই ব্যবহার করুক কেবিনটা, খাবার রেখে যাওয়ার রীতি অনুসরণ করেছে এবং কেবিনের যত্ন নিয়েছে সবাই। এর কয়েক বছর পর বিয়ে করি আমি। ইন্ডিয়ান স্ত্রীর কারণে প্রায় সব রেড স্কিনের কাছ থেকে রীতিমতো জামাই আদর পাওয়া শুরু হলো। কিন্তু ঝামেলা হলো তিয়ানার জন্মের কয়েক বছর পর হঠাৎ নিউমোনিয়া হয়ে মারা গেল আমার স্ত্রী। তারপর প্রায় বাউন্ডুলে হয়ে গেলাম। বছর কয়েক পর বোধোদয় হলো যে ছোট একটা মেয়েকে নিয়ে এভাবে সারা দেশ চষে বেড়ানো ঠিক হচ্ছে না। ওর ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। অজ্ঞাতা ফিরে এসে এখানে রাঞ্চ করলাম। এখন তিয়ানাই আমার একমাত্র পিছুটান। ওর জন্যই পড়ে আছি, নইলে অনেক আগেই চলে যেতাম। আরও পশ্চিমে কত জায়গা যে অনাবিষ্কৃত পড়ে আছে। জমির মতো ছবির মতো সুন্দর উপত্যকা, বিস্তীর্ণ পেইরি, সবুজ বনানী। এমনও জায়গা আছে যেখানে আজও সাদা মানুষের পা পড়েনি। উঁচু পাহাড়ে যেখানে ঝর্ণার উৎপত্তি। গেছো কখনো বা পানি পান করেছো? হেমন্তে পাহাড়ের কোলে গড়ে ওঠা অ্যাসফেনের বন দেখেছ কেমন স্বর্ণালী হয়ে ওঠে? উঁচু পর্বত শৃঙ্গে উঠতে চাই আমি, যেখানে হাত বাড়ালে মেঘের স্পর্শ পাওয়া যায়। 1000 ফুট উচ্চতা থেকে নিচের জমি কেমন দেখায় জানো? এ এক অদ্ভুত নেশা মিস্টার শেখের, বলে বোঝাতে পারবো না। নতুন জায়গা দেখবার আনন্দ ঠিক সুন্দরী একটা মেয়ের মন জয় করবার মতো। আরে, কেবল বকবক করে যাচ্ছি। খেয়েছো তুমি কিছু? না। সঙ্গে খাবার আছে, ওটা। তিয়ানা, টেবিলে খাবার দে মা। হাঁক ছাড়ল বুড়ো। দেওয়া হয়ে গেছে, চলে এসো তোমরা। চলো মিস্টার শেখের। উঠে দাঁড়ালো ফার শিকারী। হাত মুখ ধুয়ে নাও। ওই যে বার্নের পাশে বড় ও ওটোর ড্যাফে পরিষ্কার পানি পাবে। ঝর্ণা থেকে একটা ধারা নামিয়ে এনেছি। একটা কথা মিস্টার শানাগান, তুমি আমাকে মিস্টার মিস্টার করলে অস্বস্তি লাগে। বেশ, তাই হবে। অতি সৌজন্যতা জলাঞ্জলি দিলাম। আয়োজনটা নিঃসন্দেহে চমৎকার। পাহাড়ি ঢাল ধরে নেমে আসছে ঝর্ণার ক্ষীণধারা। জমা হচ্ছে কয়েক মানুষ সমান ও ওটোর ট্রাফে। এটাও অবশ্য বিশেষ কিছু, যেহেতু এত বড় ট্যাপ নিজেই তৈরি করেছে সানাগান। উপচানো পানির নালা আকারে তৃণভূমিতে বয়ে যাওয়া নদীর দিকে বইয়ে দেওয়া হয়েছে। হাত মুখ ধুয়ে কেবিনে চলে এলো ওরা। 3 কামরার কেবিন। বড় কামরাটা সিটিং কাম ডাইনিং রুম হিসাবে ব্যবহার করা হয়। অন্য দুটিতে থাকে বাপ মেয়ে। এক পাশে টুতে লিন টুতে রান্নার কাজ সারা হয়। সামনে কেবিনের পুরো দৈর্ঘ্য জুড়ে চওড়া বারান্দায় 4টা চেয়ার আর গোলাকার টেবিল পাতা। প্রকাণ্ড গাছের গুড়ি কেটে টেবিল বানানো হয়েছে। আদপে চওড়া গুড়ির 4 ফুট উচ্চতার একটা অংশ টেবিল হিসাবে সেবা দিচ্ছে। নিজের নিজের জীবনের গল্প শুরু করেছে সানাগান, থামতেই চাইছে না। 20 বছর বয়সে এ এলাকায় এসেছিল। জীবনের বেশিরভাগ সময় ফার শিকার করেছে। ইন্ডিয়ানদের সঙ্গে বরাবরই খাতির ছিল তার। শিগগিরই রেলরোড যাবে এদিক দিয়ে। কালকে বিস্মিত করে দিয়ে সাম্প্রতিক খবরও জানালো সানাগান। উন্নতির প্রথম শর্ত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। সেক্ষেত্রে দলে দলে মানুষ আসবে আরও। নতুন শহর বা জনপদ গড়ে উঠবে। হয়তো পুরো পশ্চিম সাদা মানুষের দখলে চলে যাবে একদিন। সবজি, মাংস, রুটি আর স্টু পরিবেশন করেছে তিয়ানা। স্বাদটা বেশ। ক্ষুধাচ্ছদ ছিল বলে যথেষ্ট খেলো কাল। রাঞ্চের কাজ সামাল দিচ্ছ কিভাবে? কাউহ্যান বা ফোরম্যান নেই কেউ? হো হো করে হেসে উঠল ফার শিকারী। আমিই ফোরম্যান, আমিই একমাত্র কাউহ্যান্ড। গরু তো বেশি না, সব মিলিয়ে 300-400। একাই কাজ চালিয়ে নিচ্ছি। সুযোগ পেলে তিয়ানা হাত লাগায় আমার সঙ্গে। দ্বিতীয় প্রস্তাব সম্পর্কে বললে না? কফিতে চুমুক দিয়ে মনে করিয়ে দিল কাল। ও, ভুলে গিয়েছিলাম। বয়স হয়েছে তো, মনে থাকে না সব কথা। চেয়ারে আয়েশ করে বসলো ফার শিকারী। তিয়ানাকে চায় ফিলবি, বিয়ের প্রস্তাব দিয়েছে। কিছু বলল না কাল।
দো আসলা আর যাই হোক, তিয়ানা সত্যি সুন্দরী। বেটা মহা ধরিবাজ। ও বিয়ে করবে শরীরে ইন্ডিয়ান রক্ত বইছে এমন মেয়েকে? কখনো না। আসবাবপত্রের মতো ব্যবহার করবে তিয়ানাকে। অরুচি এলে ছুঁড়ে ফেলে দেবে। যোগ্য পাত্রের হাতে মেয়েকে তুলে দেয়া পর্যন্ত দুশ্চিন্তা থেকে যাচ্ছে আমার। রাতে ইদানিং ঘুমাতে পারি না ঠিক মতো। প্রত্যাখ্যাত হওয়ার পর একেবারে চুপ মেরে গেছে ফিলবি। অথচ ওর মতো ধারী শয়তানের পক্ষে ব্যাপারটা খুব অস্বাভাবিক। তলে তলে কি ফোন দিয়ে আসছে কে জানে। ভয়ে ভয়ে আছি তাই। ফিলবিকে তাহলে শহরেই পাওয়া যাবে? আইসি সময় কাটালো নিজের উদ্দেশ্য বিস্মিত হয়নি কাল। বেশিরভাগ সময় শহরে থাকে। সাবধান বাছা, ভুলেও ওকে হালকাভাবে নিও না, ঠকবে তাহলে। জোড়া পাহাড়ের কাছে যাওয়ার সংক্ষিপ্ত একটা টেইল আছে বলেছিলে না? নির্দেশনা পেলে খুঁজে বের করতে পারবো বোধহয়। নিশ্চয়। আমার তো মনে হয় সেফ 1.5-2 ঘন্টার মধ্যে তোমার রাঞ্চে পৌঁছে দিতে পারবে। সম্ভবত এ পথেই তোমার ওখানে গিয়েছিল ফিলবি বা জাইলস, তাই ওদের ঘোড়া দেখে তোমার মনে হয়নি লম্বা পথ পাড়ি দিয়েছে। ধন্যবাদ দেব। এবার উঠতে হয়। তোমাদের সঙ্গে সময় অপূর্ব কেটেছে সময়টা। এক কাজ করো, কাজ সেরে রাতে এখানেই চলে এসো। যে উদ্দেশ্য নিয়ে যাচ্ছ তা যদি টের পায় ওরা, তোমাকে জীবিত ফিরতে দেবে কিনা সন্দেহ। রাতটা শহরে না কাটানোই ভালো, বরং আমার এখানে নিরাপদে ও নিশ্চিন্তে থাকতে পারবে। ভোরে রাঞ্চের উদ্দেশ্যে যাত্রা করো। তখনই ঘোড়ার খুরের আওয়াজ পেল ওরা। তৃণভূমির মাঝে টেইল ধরে রাঞ্চের দিকে আসছে এক ঘোড়সওয়ার। ভুরুকুচকে সেদিকে তাকিয়ে থাকলো ডেভি সানাগান। চেয়ারের পায়ার সঙ্গে ঠেস দিয়ে রাখা হেনরি রাইফেলটা তুলে কোলের উপর রাখলো। তিয়ানা, না ডাকলে বের হোস না। একটা লোক আসছে, দেখি কে বা কি বলে। চিন্তা করো না বাবা, তৈরি থাকবো। 3 মিনিট পর কেবিনের সামনে পৌঁছলো অশ্বারোহী। 30 হবে বয়স, বেটে গাট্টা গোট্টা শরীর, সাধারণ পাঞ্চারের পোশাক পরনে, তবে হোলস্টারে পিস্তল রয়েছে এবং সেটার বাট খুব চকচকে। শুধু এতেই বোঝা যায় পিস্তলের চালু সে, নইলে মামুলি কাউহ্যান্ড বলে চালিয়ে দেয়া যেত। বুড়োর সঙ্গে অপরিচিত লোক দেখে সন্দেহের চোখে তাকালো সে। চকিতে নিরীক্ষ করে নিল। যার সঙ্গে খোঁজ গল্প করছো, চান্দুটা কে ডেভ? প্রায় নির্দেশের সুরে জানতে চাইল লোকটা। আমার বাড়িতে এসে খবরদারি শুরু করেছ যে, নিকোলাস? ভৎসনার সুরে জানতে চাইল বুড়ো ফার্সিকারি। ফিলবির নির্দেশ না তোমার অতি আগ্রহ? যা সন্দেহ করছি। জানতে পারলে ছুটে আসবে ফিলবি। থমথমে মুখে জবাব দিল লোকটা। তোমার পছন্দ হোক বা না হোক ডেভ, কিন্তু তোমার এই বন্ধুর ঘোড়াটা দেখব আমি। না দেখলেই নয়। ওটা নিশ্চয় পিছনের করালে বা বার্নে আছে। কেন? সঙ্গত কারণ আছে। এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ তেলে পরিচিত মনে হলো ঘোড়ার ছাপটা। দিব্যি কেটে বলতে পারবো ওটা জাইলসের ঘোড়ার ট্র্যাক। জিজ্ঞাসু দৃষ্টিতে কালের দিকে তাকালো বুড়ো। সামান্য মাথা ঝুঁকিয়ে ইশারা করলো কাল। একসময় জেনে যাবে সবাই, এটাই স্বাভাবিক। রাগঢাক করে লাভ হবে না। শত্রুর ঘোড়ায় চড়ে শত্রু এলাকায় এসেছে, এদের চোখ তো টাটাবেই। ভাগ্য ভালো আগে গুলি না করে প্রশ্ন করেছে লোকটা। যাও দেখে এসো, কঠিন স্বরে বলল আর শিকারী। কিন্তু বদমতলব ফেদে বসো না আবার। আমার এখানে কোনো চালিয়াতি চলবে না। তর্ক করতে গিয়েও নিজেকে নিরস্ত করলো লোকটা। আগে কর্তব্য পালনের সিদ্ধান্ত নিয়ে কেবিনের পিছনে চলে গেল এবং ঠিক 2 মিনিট পূর্ণ হওয়ার আগেই ফিরে এলো। মুখের অভিব্যক্তি তখন বদলে গেছে। রোষপূর্ণ দৃষ্টিতে তাকালো সে কার্লের দিকে। খুনের চাহনি। কে তুমি? সরাসরি কার্লের চোখে চোখ রাখলো নিকোলস। কার্ল শেকেট। ঘোড়াটা কোথায় পেয়েছো? ওর মনিবের কাছ থেকে পেয়েছি। সে তোমাকে ওটা দিয়ে দিল? দিল। যেখানে সে গেছে ঘোড়ার দরকার হবে না তার। সন্দিগ্ধ দেখালো নিকোলসকে।
এর মানে কি সেকেন্ড? স্পষ্ট কর্তৃত্ব তার কণ্ঠে, টান টান সুর। ওটার মনিব মারা গেছে। হায় ঈশ্বর, জাইলসকে তুমি তাহলে খুন করেছ? তুমি যখন কাউকে খুন করতে যাবে, পাল্টা নিজে খুন হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে, তাই না? দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে জাইলাস। ব্যাস, এই হচ্ছে ঘটনা। কোথাকার এক মামুলি কাল সেকেন্ডের কাছে ডুয়েলে হেরে গেছে জাইলস, তাই বলতে চাইছো? বিস্ময় নিকোলসের কণ্ঠে। বলছি না, ঠিক এটাই ঘটেছে। হতবুদ্ধির মতো তাকিয়ে থাকলো নিকোলস। খবরটা হজম করতে সময় নিচ্ছে। উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক তাকালো সে। তারপর চেষ্টাকৃত জোরালো কণ্ঠে বলল, বিশ্বাস করতে পারছি না। স্ট্রেঞ্জার, তুমি ওকে পিঠে গুলি করনি তো? আমাকে মিথ্যুক বলছো? নিকোলসের চোখে চোখ রাখলো কাল। স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলো সে। চোয়াল শক্ত হয়ে গেছে। বুকে অদম্য ইচ্ছে মিথ্যুক বলবে কালকে, কিন্তু অবচেতন মন সায় দিচ্ছে না। ম্যাড জাইলস ছিল ওদের মধ্যে সেরা। তাকে যখন শুইয়ে দিয়েছে, নির্ঘাত খুব চালু এলো। নিজের সামর্থ্য সম্পর্কে ওয়াকিবহাল নিকোলস জানে কুলিয়ে উঠতে পারবে না। ব্যক্তিগতভাবে কাল সেকেন্ডের সঙ্গে এসপার ওসপার করবার চেয়ে জাইলসের মৃত্যুর খবর ফিলবিকে দেওয়া বোধ হয় আরও জরুরি। 3 দিন আগে ওয়াইওমিং সিটি থেকে বেরিয়েছে জাইলস, ফিরে আসেনি আজও। ডান হাতের ব্যাপারে দুশ্চিন্তায় রয়েছে ফিলবি। দুর্ঘটনার খবর তাকে জানানো ওর কর্তব্য। তুমি তাহলে জোড়া পাহাড়ের সেই নেস্টর? জানতে চাইল নিকোলস। জাইলসকে কোথায় পাঠানো হয়েছিল জানে সে? মাথা ঝাঁকালো কাল। নেস্টর নয়, রানচার। একবার তোমরা আমার ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছ, আবার তুলেছি। যতবার পুড়িয়ে দেবে ততবার খাড়া করব। নিজের জমি থেকে আমাকে সরাতে পারবে না কেউ। কথাটা ফিলবিকে জানিয়ে দিও। ওটা তোমার জমি হলো কি করে? ফিলবির হলো কি করে? পাল্টা জানতে চাইল কাল। পশ্চিমে হকব্যাক মাউন্টেন থেকে পূবে স্প্রিং ভ্যালি, উত্তরে ক্যালট্রপ হিলস থেকে দক্ষিণে সান জোয়ান নদী পর্যন্ত বেশিরভাগ জায়গা মিস্টার ফিলবি। ফিরিস্তি দিল নিকোলস। আমেরিকার সবচেয়ে ধনী লোকটিরও তো এত জমি নেই। স্মিথ হেসে মন্তব্য করল কাল। অত জমির মালিক হলো কি করেও? হার শিকারীর প্রশ্ন। সরকারের কাছ থেকে লিজ নিয়েছে। নামমাত্র মূল্যে বা মামুলি খাজনা দিয়ে জমির মালিক হওয়া যায় পশ্চিমে। যার যেখানে খুশি বসতি করতে পারে, কিন্তু একজন মানুষের হাতে লক্ষ একর জমি সরকার তুলে দেবে বলে মনে হয় না। তুমি তাহলে বিশ্বাস করছো না? প্রায় খেকিয়ে উঠল জো নিকোলস। না, বিশ্বাস করছি না। ঘটে সামান্য বুদ্ধি রাখে এমন কেউই করবে না। সরু চোখে কালকে দেখছে নিকোলস। উপর মহলে জানাশোনা আছে মিস্টার ফিলবির। সমীহের সুরে বলল সে। আমার ধারণা 2-4 জন সিনেটরও ব্যবসায় অংশীদার হয়েছে, নইলে এত জমি পেল কি করে? আমার কাছেও শুরুতে খটকা লেগেছিল। যাকগে, ওটা ফিলবির ব্যাপার। আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর রেখে কাজ নেই আমার। হ্যাঁ, তুমি সেফ হুকুমের দাস, বিদ্রুপের সুরে বলল কাল। ফিলবি যে নির্দেশই দেবে, বিনা প্রশ্নে সেটা তামিল করবে, তাই না? আত্মসম্মানে ঘা লেগেছে বোধ হয়। অসন্তুষ্ট ও ক্ষুব্ধ দেখালো জো নিকোলসকে। স্বাদ আছে, অথচ সাধ্যে কুলিয়ে উঠতে পারছে না। ড্র করে যদি একে হারিয়ে দিতে পারত, সমুচিত জবাব হতো। কিন্তু সেই ক্ষমতা নেই ওর। স্পষ্টত তৈরি আছে নেস্টর বেটা। মুখ দেখে যত নিরীহই মনে হোক, আসলে শেয়ানে মাল। ম্যাটকে যে শুইয়ে দিতে পারে, যদিও তাতে যথেষ্ট সন্দেহ রয়ে গেছে, সে চাইলে নরক নামিয়ে আনতে পারবে। হেলাফেলা করা যাবে না এ লোককে। বিষ খেয়ে বিষ হজম করবার দশা হয়েছে নিকোলসের। ম্যাট ওর বন্ধু ছিল। গত 4 মাস একসঙ্গে খেয়েছে, শুয়েছে বা রাইড করেছে। কত গল্পই না করেছে। ম্যাট নেই ভাবতেই খালি খালি লাগছে বুকের ভিতরটা। এই শূন্যতা পূরণ হওয়ার নয়। ম্যাট পাশে থাকলে দুনিয়ার কোনো কাজ কঠিন মনে হয়নি। দিগ্বিজয়ীর মতো দাপট দেখিয়ে বেরিয়েছে সবাই, সেফ ম্যাটের ভরসায়। নিজের পক্ষে চৌখস পিস্তলবাজ থাকবার সুবিধা এটা।
তুমি বরং তোমার বসকে একটা খবর দিও নিকোলস, বলল কাল। পরের বার আমার রাঞ্চে গেলে যেন জমির বৈধ কাগজপত্র দেখিয়ে আসে। খালি হাতে যাওয়ার পরিণাম কিন্তু ভালো হবে না। কি বললে? স্যাডলে ঠায় বসে আছে নিকোলস। নিজেও জানে না পিস্তলের দিকে চলে গেছে ডান হাত। বন্ধু জাইলসের অভাব শূন্যতা সৃষ্টি করেছে বুকে। এদের গা জ্বালা মন্তব্য অহমে আঘাত করছে। কাহাতক সহ্য করা যায়? ভিতরটা ফুঁসে উঠছে ওর। কাল শিকেট কি অজেয়? নিশ্চয় নয়। ও যদি আগেই করে, ক্ষীণ আভাসও যদি না দেয়, তাহলেও কি কুলিয়ে উঠতে পারবে সে? মনে হয় না। তুমি কি আমার বসকে ঠক বলছো? উস্কানির সুরে জানতে চাইল নিকোলস। স্মিথ হাসল কাল। তোমার বসকে সামনাসামনি বলবো সেটা। যার অপকর্ম তাকে বলাই ভালো। নিজেকে খুব শেয়ানে ভাবো তুমি। টান টান হয়ে গেছে কণ্ঠ। সমস্ত মনোযোগ দিয়ে কালকে লক্ষ্য করছে সে। মানুষটার মধ্যে তেমন সতর্কতা দেখা যাচ্ছে না। আয়েসি ভঙ্গিতে বারান্দার এক পোস্টের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে ডান হাতের আঙুলে বেল্টের একটা লুপ ধরে রেখেছে। এ অবস্থায় কি ওর চেয়ে ক্ষিপ্ত গতিতে ড্র করতে পারবে? অসম্ভব। কারো পক্ষেই তা সম্ভব নয়, যেহেতু ইতোমধ্যে পিস্তলের বাট ছুঁয়েছে ওরা হাত। এখন কাল শেখের তো কোন ছাড়? বিল হিকক, ওয়েসলি হার্ডিন বা কেলে অ্যালিসন হলেও ওকে হারাতে পারবে না। সাফল্যের রোমাঞ্চ অনুভব করতে শুরু করেছে জো নিকোলস। ম্যাট জাইলসের খুনের বদলা নেবে। নেস্টরের চওড়া হাসি উধাও হয়ে যাবে কয়েক মুহূর্ত পর। মরণ তাকে ডেকে এনেছে এখানে। স্থির চোখে কার্ল শেকেটকে দেখল নিকোলস। একটুও নড়ছে না। এত চালু লোক অথচ কিছুই কি আজ করতে পারেনি? ড করল ও। পিস্তল যখন হাতে উঠল, চরম অবিশ্বাসের সঙ্গে দেখল কাল শেকেটের মতিতে একটা কোল্ট উঠে এসেছে। এক মুহূর্ত আগেও সে যেমন ছিল তেমনই আছে। শরীর এতটুকু নড়েনি, অথচ নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। পিস্তলটা যেন তার হাতে আগে থেকে ছিল, ওর চোখে পড়েনি। মরিয়া হয়ে উঠল নিকোলস। টিগারে চাপ দিল। তখনই কানে তীব্র ব্যথা টের পেল। নেস্টারে পিস্তল আর ঘরের ভিতর থেকে গর্জে ওঠা রাইফেলের গর্জন শুনতে পেল এবার। ঘাড়ে গরম কি যেন পড়তে হুঁশ হলো ওর। পাশ ফিরে তাকাতে দেখতে পেল রক্ত গড়িয়ে পড়ছে কান থেকে। চকিতে হাত তুলে ব্যথাতুর কান স্পর্শ করল নিকোলস। কানের লতি উধাও হয়ে গেছে। হারামিটা ওকে কাপুরুষ বানিয়ে ছাড়ল। আহত জন্তুর মতো ফুঁসে উঠল। তীব্র ঘৃণা নিয়ে তাকালো বাড়ির দিকে। ছুটে বারান্দায় বেরিয়ে এসেছে তিয়ানা, হাতে রাইফেল। শঙ্কিত দৃষ্টিতে মেহমান আর বাপের দিকে তাকালো মেয়েটা। দুজনকে অক্ষত দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। উফ, কি যে ভয় পেয়েছিলাম ওকে পিস্তল তুলতে দেখে। আজ তো একটা বদমাস তুমি, জো নিকোলস। কখনো আর এ মুখও হবে না। ফের যদি তোমাকে আশপাশে দেখি, কিছু জিজ্ঞেস করবার আগে গুলি করব। শেখের একই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, হাতে উদ্যত পিস্তল। মৃদু হেসে নিকোলসকে বলল, ভাগ্য নিয়ে বেশি খেলতে নেই জো। এবার লেজ তুলে পালাও। প্রমাণ করেছ তুমি যথেষ্ট শেয়ানে নও। ওসব সস্তা কৌশল বাদ দিয়ে বরং নিয়মিত রক্ত করো। তাহলে হয়তো দ্রুত ড্র করতে পারবে। অপমানে গা জ্বালা করছে নিকোলসের, কিন্তু হজম করা ছাড়া উপায় নেই। ঈশ্বরের কসম, শিগগিরই ফিরে আসব। তোমাদের কাউকে ছাড়ব না। কথা দিচ্ছি, পরের বার কানে গুলি করব না, কপালে করব। প্রতিশ্রুতি দিল কাল। গুলির শব্দে ভরকে গেছে ঘোড়াটা। রাশ টেনে ওটাকে সামাল দিল নিকোলস। তারপর ঘুরিয়ে ফিরতি পথে ছুটিয়ে দিল। রক্তাক্ত চোখে একবার ঘাড় ফিরিয়ে দেখে নিল তিনজনকে। বিড়বিড় করে 14 গোষ্ঠী উদ্ধার করল। যা দেখিয়েছিস, মেয়ের উদ্দেশ্যে বলল ডেভি শানাগান। হারামিটা যে অমন আচমকা ড্র করবে ভাবতেই পারিনি। অথচ তিয়ানা ঠিক আজ করেছে। তোমার কথা অবশ্য আলাদা কাল। বোধহয় প্রথম থেকেই ওর উপর কড়া নজর রেখেছিলে। নট করল কাল। কিন্তু আমার মেয়ের গুলি যে ফসকে গেল। কৌতুক ফুটে উঠল ফার শিকারির চোখে। সারা তল্লাটে আমি বড়াই করি যে তিয়ানার গুলি কখনো ফসকায় না। আজ আমার ধারণা ভুল প্রমাণ করলো। মিস করিনি। আত্মবিশ্বাসী কণ্ঠে তর্ক করল তিয়ানা। বরং ইচ্ছে করে লাগাইনি।
চাইলে কপাল ফুটো করে দিতে পারতাম। ওকে সতর্ক করে দেওয়ার জন্যে মাথার উপর গুলি করেছি। হ্যাট পড়ে গেছে, দেখেছ? কার গুলিতে পড়েছে ওটা? ব্যাটা নিকোলস এমন ভয় পেয়েছে যে হ্যাটটাও তুলে নিতে ভুলে গেছে। পোর্চ থেকে 20 হাত দূরে ধুলোর উপর পড়ে থাকা তোবড়ানো হ্যাটটা দেখিয়ে বলল সানাগান, স্যাসরামির প্রমাণ রেখে গেছে। আমার কারণে বিপদে পড়ে গেলে তোমরা, বিব্রত স্বরে বলল কান। এখন নিশ্চয় তোমার পিছনে লেগে যাবে ফিল্মি। ফিল্মির সঙ্গে এমনিতে টক্কর লেগে যেত। সেফ আগেই ঘটে গেল, এই যা। তুমি ওসব নিয়ে চিন্তা করো না কাল। ফিল্মির ভয়ে দিশেহারা নই আমি, আমার মেয়েও নয়। 40 বছর এলাকা চষে বেরিয়েছি, কাউকে ডরাইনি। এখন ফিল্মির মতো ঠককে দেখে ভয়ে সিটিয়ে যাব, অসম্ভব। চেয়ারে বসে পড়ল বুড়ো। অনেক আগেই বুঝে গেছি এখানে আর বেশি দিন থাকা যাবে না, সময়ের অপেক্ষা মাত্র। কত চিঠি যে আছে এখানে, বিশেষ করে তিয়ানার মায়ের। সেফ মায়ার কারণে যেতে পারছিলাম না, তবে চলে গেলেও আবার ফিরে আসব। ফিলবির মতো লোক অন্যদের ঠকিয়ে বেশি দিন টিকতে পারবে না। তোমাদের না পেলে নিশ্চয় সব জ্বালিয়ে পুড়িয়ে দেবে, ক্ষতিটুকু মেনে নিতেই হবে। আবার ফিরে আসবো যখন, শুধু আসলে ক্ষতি পুষিয়ে নেব। তাহলে রান ছেড়ে যাবে তোমরা? উদ্বেগ প্রকাশ পেল কাল্লের কণ্ঠে। যাবে কোথায়? পাহাড়ে চলে যাব, খোলসা করল বুড়ো। একেবারে নিরুদ্বিগ্ন থাকতে পারবার রহস্য উদ্ঘাটন হলো। গোপন জায়গায় একটা গোপন জায়গায় একটা কেবিন আছে আমার, বিপদের সময় লুকিয়ে থাকবার জন্য তৈরি করেছি। আগেও থেকেছি ওখানে। এ ধরনের পরিস্থিতিতে কাজে লাগবে ভেবে খাবার পানির ব্যবস্থা রাখা আছে, নগদ টাকাও লুকিয়ে রাখা। 3 মাস পর পর নতুন খাবার রেখে পুরনোটা নিয়ে আসি। প্যাকেট বা টিন জাতীয় খাবার সহজে নষ্ট হয় না। আর কেউ জানে গোপন কেবিনের খবর? সাদা মানুষের মধ্যে শুধু তুমি জানলে। তিয়ানার নানার পক্ষে 2-1 জন জানে, তবে ওরা খুবই বিশ্বস্ত। 6 মাসও যদি কাটিয়ে দিই খাবারের অভাব হবে না, সম্পূর্ণ নিরাপদ জায়গা। আমার মনে হয় না ফিলবির হাত থেকে সহজে রক্ষা পাওয়া যাবে। ঠিকই বলেছ, এই রাঞ্চের আশা ছেড়ে দিতে হবে। তবে আমিও নাছোড়বান্দা লোক, 6 মাস পরে হলেও ফিরে আসব। কি যেন ভাবলো ফার শিকারী, উজ্জ্বল হয়ে গেল মুখ। এখানকার খবরাখবর অবশ্য নিয়মিত পাওয়া যাবে, ধরো 15 দিন পর পর। শহরে বিশ্বস্ত লোক আছে আমার। কাল আমাদের সঙ্গে চলো না, চলো না হয় সুবিধা মতো সময়ে পরে ফিরে আসব। না, তোমাদের সঙ্গে যেতে পারলে ভালোই হতো, কিন্তু সম্ভব নয়। তাছাড়া লড়াই থেকে আমি পালিয়ে যেতে চাই না। যদিও তোমার এটাও একটা কৌশল, বিশেষ করে তিয়ানার নিরাপত্তা যেহেতু আগে নিশ্চিত করতে হবে। একদিন ফিরে এসে নিজের জায়গা ঠিকই পাবে তুমি, কিন্তু আমি চলে গেলে ফিল্মি ছাড়াও অন্য কেউ বসতি গড়ে তুলতে পারে। সেক্ষেত্রে সব আশা বিলীন হয়ে যাবে আমার। তাছাড়া বহু কাজ পড়ে আছে রাঞ্চে। কিন্তু দলবল নিয়ে ফিল্মি যে হামলা করবে, সামাল দেবে কিভাবে? এখনো ভেবে দেখিনি। যত কালে যৎকালে তৎ বিবেচনা। পরিস্থিতি অনুযায়ী যা উচিত মনে হয় তাই করব। ফিল্মির লোক আসলে কতজন? এজেন্টদের ধরে লাভ নেই, তুমি নিশ্চয় তাদেরকে গণনায় ধরবে না। মারকুটে বা ঝামেলাবাজ কজন আছে তাই তো? প্রায় ডজন খানেক হবে। কতটা বিপজ্জনক এরা? বেশিরভাগ সময় হাত পা গুটিয়ে বসে থাকে ওরা। সেলুনে বসে ড্রিঙ্ক করে, জুয়া খেলে, কখনো কখনো নিজেদের মধ্যে লেগে যায়। এছাড়া কি করে আমার জানা নেই। তবে ফিল্মির পচা কাজগুলো যে করে দেয় তাতে কোনো সন্দেহ নেই। শুধু শুধু কেন সে এক দঙ্গল ঝামেলাবাজ লোক পুষবে? শহরটা এখান থেকে কত দূরে? 8 ঘন্টার রাস্তা। খুব বেশি দালান বা স্থাপনা নেই। কিছু স্টোর, সেলুন, ইটের পাকা বাড়ি, অ্যাডোবি দালান, গুটি কয়েক বস্তিও আছে। মার্শালের কথা তো আগেই বলেছি, ফিল্মির কেনা গোলাম। ওর কাছে সাহায্য চেয়েও পাবে না। কামার লোকটার সাহায্য চেয়ে দেখতে পারো, তবে ওর উপর আমার ভরসা হয় না।
শহরে ল্যান্ড অফিস আছে একটা, জমি সংক্রান্ত লেনদেন ওদের মাধ্যমে হয়ে থাকে। না না, সরকারি নয়, নাম শুনলেই বুঝতে পারবে। ফিলবিস ডেভেলপমেন্ট কোম্পানি। এলাকার সব জায়গার ম্যাপ আছে ওদের কাছে। তবে আমার মনে হয় না ওই ম্যাপে বা অন্য কাগজে তোমার নাম খুঁজে পাবে। ক্লেম করিনি যখন নাম আসবে কোত্থেকে? দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল কাল শেখের। যাকগে, ফিলবিকে কোথায় পাবো বলতে পারো? শহরের পশ্চিমে ওর বাড়ি আছে, বেশিরভাগ সময় ওখানেই থাকে। বাড়িটা অবশ্য ওর নিজের নয়। একদিন বলল বেশ চড়া দামে নাকি কিনে নিয়েছে। বিশ্বাস করিনি কথাটা। কেন? কারণ ওই বাড়ি ছিল আমার বন্ধু গেগরি মারফির। শখের ফার শিকারি ছিল। কয়েকবার একসঙ্গে পাহাড়ে গেছি আমরা। 8 মাস আগে হঠাৎ লাপাত্তা হয়ে গেল মারফি। কেউ কিছু বলতে পারল না। এরপর ফিলবি বলল ঘরবাড়ি ওর কাছে বিক্রি করে নাকি চলে গেছে মারফি। মারফির ভাগ্যে কি ঘটেছে তোমার ধারণা? সম্ভবত খুন হয়েছে। বুড়ো বয়সে হুট করে কিছু না বলে চলে যাওয়ার বান্দা নয় মারফি। এলাকায় আরও কয়েকজন বন্ধু আছে ওর। নিরুদ্দেশ হতে হলে অন্তত এদেরকে জানানো স্বাভাবিক ছিল। মারফির আত্মীয় স্বজন নেই কেউ, নিঃসঙ্গ লোক। বছর 3 আগে ওর বউ মারা যাওয়ার পর থেকে একাই ছিল। পরিস্থিতি কঠিন, বুঝতে পারছে কাল। ফিলবিকে মোকাবেলা করা সহজ হবে না, যেহেতু তার শক্তি বা সামর্থ্য সম্পর্কে স্পষ্ট ধারণা ছিল না। কাল ভেবেছিল বড়জোর 8 ডজন লোক আছে ফিলবির, এবং ছোটখাটো সংঘর্ষের সম্ভাবনা বিচার করেছে। এখন বুঝতে পারছে ফিলবির ক্ষমতাকে খাটো করে দেখেছে। উপত্যকায় নিজের রাঞ্চের দখল বজায় রাখা ছাড়া উপায় নেই ওর। মাটি কামড়ে পড়ে থাকতে হবে। তবে সবার আগে জমির দাবির বিষয়ে নিশ্চিত হতে হবে। ফিলবি যদি সত্যিই মালিক হয়ে থাকে, ন্যায্য দাম দিয়ে কিনে নেবে কাল। কিংবা আদপে যদি সরকারি সম্পত্তি হয়ে থাকে, তাহলে কাউকে এক পেনিও দেবে না। কি করবে সিদ্ধান্ত নিয়েছো? আগ্রহ ভরে জানতে চাইল ডেভি সানাগান। না, এক কাজ করলে কেমন হয়? তোমার ঘোড়াটা লুকিয়ে রাখবো আমরা। নিশ্চিন্ত থাকো, খুঁজে পাবে না কেউ। জাইলসের ঘোড়া নিয়ে ওয়াইওমিং শহরে না যাওয়াই ভালো। বাড়তি ঘোড়া আছে আমাদের, তারই একটা নিয়ে শহরে যাবে। যদিও জো নিকোলসের কাছ থেকে খবর পেয়ে যাবে ওরা, কিন্তু ঘোড়াটা তোমার বিরুদ্ধে প্রমাণ হতে পারে। ফিলবি দাবি করতে পারে ঘোড়া চুরি করতে গিয়ে বা চুরি করবার পর জাইলাসের সঙ্গে ডুয়েল হয়েছে তোমার। ধন্যবাদ দিয়ে তোমাদের খাটো করতে চাই না, আন্তরিক স্বরে বলল কাল। কিন্তু কখনো যদি সুযোগ হয়, এর প্রতিদান দিতে এতটুকু কার্পণ্য করব না। বাদ দাও তো, মানুষই তো মানুষকে সাহায্য করবে, তাই না? তোমার মতো সৎ ও পরিশ্রমী ছেলে প্রতিবেশীর কাছ থেকে এতটুকু সহযোগিতা পেতেই পারে। তুমি আমার জায়গায় হলেও নিশ্চয় তা করতে। কাল কিছু বলতে যেতে হাত তুলে থামিয়ে দিল সে। এক কাজ করা যাক, ঘোড়া বিনিময়ের রসিদ লিখে দিচ্ছি তোমাকে। জাইলসের শরীরের বদলে আমার একটা গিরে বা শরীর নিয়ে নেবে। এ ধরনের অদল বদল হামেশাই করে লোকজন। এখন নিশ্চয় মালিকানা নিয়ে ফ্যাসাদে পড়তে হবে না। এখন চলো শহরে ঢু মেরে আসি। এত দূরে এসেও যদি ফিলবির সঙ্গে মোলাকাত না হয়, সব কষ্ট পণ্ডচরম হবে তোমার। চাপা গলায় বলল বুড়ো, ভিতরে ভিতরে উত্তেজনা বোধ করছে। তোমাকে আমার সঙ্গে দেখলে নিশ্চয় বিশেষ খাতির করবে ফিলবি বা ওর লোকজন। তারপরও যাবে? অযথা ঝুঁকি নিতে চাইছো না? এটা তোমার লড়াই নয় ডেভ, বরং সময় থাকতে সরে পড়া উচিত। তুমি আমাকে জ্ঞান দেয়ার কে হে? কপট ভৎসনা সুরে বলল ফার শিকারী। বসে থেকে থেকে হাড়ে ঘাস গজিয়ে যাচ্ছিল আমার। তোমার অছিলায় যদি কিছু উত্তেজনা বা রোমাঞ্চ জুটে যায়, মন্দ হবে না তাহলে। কাল ভেবেছিল বাপ সেদে ঝামেলায় জড়াতে যাচ্ছে বলে আপত্তি করবে তিয়ানা, কিন্তু মেয়েটির মুখে উল্টো কথা শুনে বিস্মিত হলো। আমার তো মনে হয় বাবা তোমার সঙ্গে গেলেই ভালো হবে মিস্টার শেকেট। শহরের সব কিছু চেনে, লোকজনের সঙ্গেও পরিচয় আছে। কার কাছে গেলে কোন খবর পাবে বাবার চেয়ে ভালো বলতে পারবে না কেউ। তাছাড়া আগে পরে যখনই হোক, ফিলবির সঙ্গে আমাদের লেগে যাবেই, যোগ করলো সানাগান। একটা ওসিলা দরকার ছিল ওর, আজকের ঘটনাকে সুযোগ করে দেবে।
তাই লড়তে হবে যখন, দেরি করে কি লাভ? নিজে আক্রান্ত হওয়ার আগে যদি পেরোলের তালিকা থেকে ফিল্মের দু চারটা গেহ কুকুরের নাম কেটে দেয়া যায়, মন্দ কি? অবশ্য এখনই অমন কিছু ঘটবে বলে মনে হয় না। তবে আমার সাপ কথা, এই মুহূর্ত থেকে ফিল্মির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ফেললাম। সিদ্ধান্তহীনতায় ভুগছে কাল, কি করবে বুঝতে পারছে না। সবচেয়ে বড় ব্যাপার, ফিল্মির বিরুদ্ধে ওর ব্যক্তিগত লড়াইয়ে সানাগান পরিবারকে জড়িয়ে ফেলছে। এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না। অপরাধ বোধ হচ্ছে। ফার্স শিকারী একা হলে সমস্যা ছিল না, কিন্তু এখানে তিয়ানার ভবিষ্যৎ ও ভাগ্য জড়িত, যা কিছুতে অগ্রাহ্য করা যাচ্ছে না। শহরে যেতেই হবে। ফিলবিস ডেভেলপমেন্ট কোম্পানি তো বটেই, সম্ভব হলে ফিলবির বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করতে হবে। জমির বিষয়ে লোকটার দাবি কতটা ন্যায্য খতিয়ে দেখতে হবে। বোধহয় আগাগোড়া প্রতারক সে, কিন্তু তার দাবি সঠিক হতে পারে। সম্ভব না কম হলেও নিশ্চিত হতে ইচ্ছুক কাল। শহরে গেলে ফার্সিকারীর সাহায্য সত্যি কাজে লাগবে ওর। সানাগানের চেয়ে উপযুক্ত গাইড আর হতে পারে না। দীর্ঘ একটা নিঃশ্বাস নিল কাল, দ্বিধা ঝেড়ে ফেলল। ঘোড়াটা কোথায় রাখবে জানতে চাইল। পাহাড়ে, তবে বেশি দূরে নয়। ওয়াইওমিং শহরে অনিশ্চয়তার মুখোমুখি হতে হবে। বোধহয় শোডাউনও ঘটবে, কিন্তু মোটেও চিন্তিত নয় কাল। ওর শুধু মনে হচ্ছে কখন ফিল্মি নামে লোকটার মুখোমুখি হবে। ভিন্ন পরিবেশ ও পরিস্থিতিতে ফিল্মির নিজস্ব ও চেনা গণ্ডিতে মুখের উপর দুটো কড়া কথা বলতে পারলে সত্যি মনে শান্তি পাবে। সেজন্যে যদি ডিনামাইটের সলতে আগুন ধরে যায়, আপত্তি নেই ওর। 7. ডেভি সানাগানের রাঞ্চ থেকে কয়েক মাইল পশ্চিমে পাহাড়ের গভীরে এক উপত্যকায় ম্যাট জাইলাসের ঘোড়াটাকে রেখে এলো ওরা। কেবিন ছাড়বার পরপরই হুড়মুড় করে বৃষ্টি নেমেছে, ঝরে চলেছে অবিরাম। সুবিধাই হলো এতে, ধুয়ে মুছে যাবে সব সাপ, চাইলেও কেউ ট্র্যাক করতে পারবে না। ঘোড়া রেখে উত্তরে এগিয়ে পশ্চিমমুখী হলো দুজন। সামনে সংকীর্ণ গিরিখাত, ঝোপঝাড় ও গুল্ম জাতীয় গাছে ঢেকে আছে ক্যানিয়নের মুখ। দূরে পাথরে ক্লিপ চোখে পড়ছে। অঝোর ধারার বৃষ্টি অগ্রাহ্য করে এগিয়ে চলেছে ওরা। বর্ষাতে থাকায় সুবিধা হয়েছে। পাহাড়ি এক চাতালের কাছে এসে কালকে থামতে নির্দেশ দিল বুড়ো সানাগান। বহু বছর আগে ঠিক এই জায়গায় প্রথম দাঁড়িয়েছিলাম আমি, স্মৃতিচারণ করল সে। চেয়ানি ইন্ডিয়ানরা ধাওয়া করেছিল, কিভাবে সম্ভব হয়েছে জানি না, কিন্তু আমার টেইল হারিয়ে ফেলে ওরা। তবে পরের কয়েকটা দিন পর্যন্ত ওরা আসা যাওয়া করলো। আমিও গাঁট হয়ে বসে থাকলাম এখানে। পাক্কা 1 মাস। প্রচুর খরগোশ আছে আশপাশে। খরগোশের মাংস খেয়ে বেঁচে থাকলাম। কিন্তু এক জিনিস কত খাওয়া যায়, অরুচি ধরে গেল এক সময়। পানি নিশ্চয় আছে কোথাও, কাছাকাছি ঝর্ণা আছে, দেখিয়ে দেব তোমাকে। রাতের খাবার কিন্তু শুধু খরগোশের মাংস, পারবে তো খেতে? অভ্যস্ত হয়ে গেছি, মৃদু হেসে বলল কাল। এই জায়গা ছেড়ে বেরিয়ে যাওয়ার পরেই টিয়ানার সঙ্গে দেখা হয় আমার। স্ত্রীর কথা বলছি, বুঝতে পেরেছ? ওর পনির একটা পা খরগোশের গর্তে হুমড়ি খেয়ে পড়ে গিয়েছিল, আর বেচারিও ঘোড়ার পিঠ থেকে পাথরের উপর পড়ে মাথায় বেমক্কা আঘাত পেয়েছে। তো তিয়ানাকে নিয়ে এলাম আমার ক্যাম্পে। 2-3 দিন ধরে শুশ্রূষা করে সুস্থ করলাম। প্রথম দিকে তীব্র আতঙ্কে ছিল তিয়ানা, কিন্তু পরে যখন দেখলো আমার পক্ষ থেকে ভয়ের কারণ নেই, সহজ হয়ে গেল। এরপর কয়েকবারই দেখা হয়েছে আমাদের। একদিন জোর করে ওদের গ্রামে আমাকে নিয়ে গেল তিয়ানা। কিউয়াদের সঙ্গে এমনিতে সদ্ভাব ছিল, নতুন করে সখ্যতা তৈরি হলো তিয়ানার বদৌলতে। এরপর বিয়ে করে ফেললাম আমরা। শুরুতে আপত্তি করেছিল ওদের চিফ, কিন্তু একসময় মেনে নিল। আসলে ইন্ডিয়ানদের যত হিংস্র, নিষ্ঠুর বা অসভ্য ভাবা হয়, ততটা কিন্তু নয় ওরা। পরিস্থিতি ওদেরকে কঠিন করে তুলেছে। কারো কারো মধ্যে এমন সব গুণ রয়েছে সাদাদের মধ্যেও যা দেখিনি। আসলে গায়ের রঙে কি আসে যায়, মানুষই তো, সে যেই হোক। অবশ্য কিছু লোক আমার সঙ্গে একমত হবে না। শ্রাগ করল কাল। ওয়াই ও মিং সিটি এখান থেকে কত দূরে আন্দাজ করো তো? বলতে পারবো না।
2-3 মাইলের বেশি নয়। ঝোপঝাড় আর বনবাদরে ঢাকা ক্যানিয়নের কারণে চোখে পড়ে না। ক্যানিয়নের দিকে ক্যানিয়নের ঠিক মুখে অর্থাৎ ওপাশে গড়ে উঠেছে শহর ওয়াইয়োমিং সিটি। পাহাড়ে ঘোড়া রেখে হেঁটে শহরে ঢুকবো আমরা, তাহলে অন্যদের দৃষ্টি এড়িয়ে ঢুকে যেতে পারবো। কিন্তু প্রতিটি মুহূর্ত সতর্ক থাকতে হবে। ঘোড়া থাকবে না বলে বিপদ এড়ানো সম্ভব হবে। কাল তা জানে, নতুন শহরে কোনো ঘোড়সওয়ার ঢুকলে সবার কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়, বিশেষ করে অলস মানুষের কাছে। টিয়ানা রয়েছে ওদের সঙ্গে, ছায়ার মতো অনুসরণ করছে, তবে এ পর্যন্ত একটা কথাও বলেনি। হঠাৎ অদৃশ্য হলো মেয়েটা, ফিরে এলো মিনিট কয়েক পর। জ্যান্ত দুটো খরগোশ ঝুলছে ওর হাতে, মুখে হাসি। সহজে ধরে ফেললাম, ঠিকমতো দৌড়াতে শেখে নেই, কিন্তু বেশি দিন এখানে থাকলে ফাঁদ পাততে হবে। এভাবে খালি হাতে খরগোশ ধরা যাবে না। তুই যদি কয়েকটা পেতে রাখিস ভালোই হয়, সকৌতুকে বলল বুড়ো। মনে হচ্ছে বেশ কদিন এখানে থাকবার ইচ্ছে তোমার। আপাতত দেখা যাক কি ঘটে। ঠান্ডা লাগছে, একটু পর আরও বাড়বে। কাল শুকনো কাঠ জোগাড় করতে হয় যে, যদ্দূর মনে হচ্ছে রাতের আগে ফিরতে পারবো না। ফিরে এসে কাঠ জোগাড় করাও সম্ভব হবে না, তাই রাতের জন্য কাঠ জড়ো করে রেখে যাওয়া উচিত, কি বলো? রাতটা আমরা এ ক্যানিয়নে কাটাচ্ছি। হ্যাঁ, সাবধানের মান নেই। চাইলে পাহাড়ি কেবিনে যেতে পারি, কিন্তু চিহ্ন দেখে ওদেরকে নিয়ে যেতে চাই না। ধরে নিচ্ছি শহরে যাওয়ার পর কিছু ঝামেলা হবে এবং আমাদের পিছুও নেবে ফিলবিল লোকজন। ট্র্যাক করে যদি আসল ক্যাম্পের অবস্থান জেনে ফেলে, সেটা খুবই বিপদের কথা হবে। বুড়ো সব দিকেই ভেবে রেখেছে। আমি তাহলে কিছু কাঠ জোগাড় করে আনছি বলে পাহাড়ি চাতালের নিচ থেকে বেরিয়ে এলো কাল। আগেই স্যাডল ছেড়েছে, বৃষ্টি ধরে এসেছে প্রায়। কয়েক গজ এগিয়ে যেতে বনে শুরু হলো। কালের কাল খেয়াল করলো মাথার উপর ঘন সন্নিবেশিত ডালপালার কারণে নিচে বৃষ্টির পানি তেমন পৌঁছায়নি। মাটিতে কিছু শুকনো ডাল পড়ে আছে। মিনিট কয়েকের মধ্যে জ্বালানি জড়ো করে ফেললো, তারপর লতা দিয়ে বেঁধে ফিরে চলল চাতালের দিকে। বৃষ্টি থেমে গেছে, পরিষ্কার ঝকঝকে আকাশ। ক্যাম্পে ফিরে দেখলো খরগোশ ঝলসানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছে টিয়ানা। একটু দূরে বসে রাইফেল আর পিস্তল পরিষ্কার করছে সানাগান। বিকাল পেরিয়ে গেছে, সম্ভবত বৃষ্টি হয়েছে বলে দিনের আলো তুলনামূলক কম। ঘন্টা খানেকের মধ্যে সন্ধ্যা নামবে। রাঞ্চ ত্যাগ করবার সময় কয়েকদিন চলে যাবে এমন খাবার নিয়ে এসেছে ওরা। আলু, আটা, চিনি, শুকনো মাংস। সুগন্ধে এক জাতের গুঁড়ো নিয়ে এসেছে সানাগান, যেটাকে সে ইঞ্জুন চা বলে গর্ববোধ করে। বাদামি আকারের গুঁড়ো গরম পানিতে ছেড়ে দিয়ে আদার কুচি যোগ করলে চমৎকার পানীয় হয়ে যায়। আগে কখনো পান না করলেও ফাঁস শিকারীর অনুরোধে চেখে দেখে চমৎকৃত হলো কাল। সন্ধ্যার পরপরই সাফার সেরে নিল ওরা। খাওয়া শেষে গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো বুড়ো। তাহলে জওয়ান ছোকরা, শহরে ঢু মারবার ইচ্ছে থাকলে চলো বেরিয়ে পড়ি। উৎসাহী স্বরে বলল সে। অযথা সময় নষ্ট করে লাভ নেই। আমি তো এক পায়ে খাড়া, কিন্তু তুমি? বুড়োর পা দেখালো কাল। মোকাসিন পরে আছো দেখছি, তাতে আশ্চর্যের কি আছে? সারাটা জীবন মোকাসিন পরে কাটিয়ে দিলাম। যেখানে যাচ্ছি শব্দ কম হলেই ভালো। বাড়তি একজোড়া আছে আমার কাছে, পরে দেখতে পারো। প্রথমে একটু বেখাপ্পা লাগবে, তবে সময়ের সঙ্গে অভ্যস্ত হয়ে যাবে। কিন্তু পাথরের কিনারা থেকে সাবধান। চেষ্টা করব। রাজি হয়ে গেল কাল। টিয়ানার কাছ থেকে বিদায় নিয়ে যাত্রা করলো দুজন। পথ চলতে গিয়ে বুড়ো ফার শিকারীর বিশেষত্ব আবিষ্কার করলো কাল। ইন্ডিয়ানদের মতোই নিঃশব্দে চলতে পারে সে, সার্বক্ষণিক সতর্ক থাকে, খুঁটিনাটি কোনো কিছু বিস্মিত হয় না। অসাধারণ স্মৃতিশক্তি মানুষটার। কবে কখন কোন টেইল ধরে গেছে স্পষ্ট মনে আছে, এমনকি কোন পথে কি অসুবিধা ছিল, অথচ বহুদিন পর এসেছে কিন্তু দিব্যি মনে রেখেছে। ডেভি সানাগানের আরও বড় বৈশিষ্ট্য হচ্ছে আমোদপ্রিয় ও প্রাণখোলা মানুষ সে, অথচ কাজের সময় খুবই সিরিয়াস।
রাঞ্চে তাকে মেয়ের সঙ্গে খুনসুটি করতে দেখেছে কাল। ওর সঙ্গেও বার কয়েক হালকা ও গুরুত্বহীন বিষয়ে আলাপ করেছে। কিন্তু এখানে টেইলে প্রয়োজনের সময় রীতিমতো পেশাদার। পান থেকে চুন খসতে দিচ্ছে না। নিরাপত্তার জন্য যা যা দরকার এতটুকু ছাড় দিতে রাজি নয়। সামান্য আলসেমি বা ঢিলেমি নেই তার মধ্যে, অথচ বয়স হয়েছে। একটুখানি আয়েশ এ বয়সে প্রাপ্য তার। ক্যানিয়ন থেকে বেরিয়ে বিস্তীর্ণ এক উপত্যকায় পৌঁছলো ওরা। ঝোপঝাড়ে ছাওয়া জায়গাটা পেরিয়ে যেতে ঢালু জমি শুরু হলো, তারপর ঘন সবুজ বনানী। ঢালের উপর থেকে দূরে মিটমিটে আলোর হলদে শিখা দেখা গেল। হাত উঁচিয়ে দেখালো সানাগান। ওটাই তোমার ফিলবে বাবুর শহর, হালকা চালে বলল সে।